আজকের ঘটনাটি আপনার হাড় হিম করে দেবে আর আপনাকে ডুবিয়ে দেবে ভাবনার অতল সাগরে। চলুন শুরু করা যাক। ঘটনাটি পাঠিয়েছে মৃদুল সরকার, যিনি পশ্চিমবঙ্গের হুগলিতে থাকেন। হুগলির কাছাকাছি একটা জেলার নাম ২৪ পরগনা। আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। ২৪ পরগনা দুই ভাগে বিভক্ত। দক্ষিণ ২৪ পরগনায় অনেক গ্রাম রয়েছে, সেখানে ৮০% মানুষ গ্রামে বসবাস করে। এই কাহিনীটা মৃদুলের নয়, তার বন্ধু প্রত্যুষের, যে ২৪ পরগনার একটা গ্রামে বসবাস করে। ঘটনাটি বোঝার আগে আমাদের গ্রামের অবস্থানটা জানতে হবে। ২৪ পরগনার মাঝামাঝি একটি গ্রামে একটি পুরনো বাড়ি ছিল। এটি একটি মুসলিম পরিবারের বাড়ি ছিল। ওই বাড়ির সামনে একটি বারান্দা ছিল আর চারিদিকে থাকার ঘর ছিল। ওই মুসলিম পরিবারের বাড়ির আশেপাশেই একটি খেলার মাঠ ছিল আর মাঠের চারপাশে চৌকো রাস্তা ছিল। রাস্তার পাশেই একটি কলোনি ছিল, সেখানেই ছিল প্রত্যুষের বাড়ি। ওই মুসলিম পরিবারের বাড়িটাকে অনেকেই কবিরাজ বাড়ি বলে চিনত, কারণ তারা কবিরাজের কাজ করত এবং অনেকের সমস্যার সমাধান করে দিত। কারো উপর জিন ভূতের আচর অথবা কালো জাদু এসব সমস্যার সমাধান করে দিত। ওই এলাকায় এই মুসলিম পরিবারটি এইসব সমস্যার সমাধানের কারণে খুবই বিখ্যাত ছিল। এখন জানবেন আসলে এগুলো ঠিক হতো কিভাবে। তারা এগুলো ঠিক করার জন্য নিজেদের কতটা ঝুঁকির মধ্যে রাখত। এই কবিরাজ বাড়ির ভিতরে একটি ছোট্ট মসজিদ ছিল, যেখানে ৫ ওয়াক্ত নামাজের জন্য স্বাভাবিক আজান দেওয়া হতো আর তাদের প্রতিবেশীরা নামাজের জন্য সেই মসজিদেই যেত। কিন্তু রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে একটি ভয়ানক এবং বিকট আওয়াজে আরবি শব্দে আজান দেওয়া হতো। এই আজান দিনে ৫ বার আজানের মতো সুন্দর এবং স্বাভাবিক ছিল না, এটা ছিল সম্পূর্ণ আলাদা এবং ভীতিকর। এই আজান মাইকে দেওয়া হতো না, এটি দেওয়া হতো খুবই আস্তে, গুনগুন করে। যদি কেউ ঘরের একদম কাছে যেত তবেই কেবল এই আজান শোনা যেত। আর এরকম বিশেষ আয়োজনকে প্রতিবেশীরা বলতো জিকির। যখনই এই জিকির হতো, ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দেওয়া হতো। কোনো মানুষ যদি রুমের বাইরে মাত্র ৫ মিনিট দাঁড়িয়ে থাকতো তাহলেই সে অজ্ঞান হয়ে যেত। ঘরের বাইরে দাঁড়ানো তো দূরের কথা, যদি কেউ ওই ঘরের সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করত, তার সারা শরীর শিহরিত হয়ে উঠত, ঠান্ডায় কাঁপুনি ধরে যেত। রাতের বেলা ওই জায়গাটা এক ভয়ঙ্কর রূপ নিত। এই সব কিছু এলাকার সবাই জানতো। তারা এটাও জানতো যে এই জিকিরের মাধ্যমে ওই পরিবার জিনকে কাছে ডেকে আনতো। তারপর সেই জিনকে বশ করে মানুষের সমস্যা সমাধান করা হতো। একবার সমস্যা সমাধান হয়ে গেলে সে জিনকে তারা আবার মুক্তি দিয়ে দিত। জিন ডাকার এই পদ্ধতি অনেক ভয়ানক ছিল, কারণ একবার একটু ভুল হলে পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারত। জিন ডাকার কাজটি খুব সাবধানতার সাথে করা হতো। পরিবারের ছোট ১০ বছরের ছেলে জায়েদ জিন ডাকার পদ্ধতির মাধ্যমে কোনো সমস্যা হলে বা ভুল হলে কি হতে পারে তা সম্পর্কে তেমন কিছুই জানতো না। জায়েদ তাদের পরিবারের সবচেয়ে ছোট সন্তান ছিল। সে ছোটবেলা থেকেই দেখত তার বাপ দাদা জিনকে ডেকে আনছে এবং তাকে বশ করে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে। এই জিকির সে দেখে দেখেই শিখে ফেলল। তার কোনো ধারণাই ছিল না যে এতে কোনো নেতিবাচক দিক থাকতে পারে। সে শুধু ভালো দিকটাই দেখেছিল, যে জিন ডাকলে কাছে আসে, সাহায্য করে এবং চলে যায়। আর এখান থেকেই তাদের পরিবারের ধ্বংসের সূচনা। আমি আপনাদের আগেই বলেছি, ওই বাড়ির পাশেই একটি খেলার মাঠ ছিল। বিকেল ৪টে নাগাদ আশেপাশের কলোনির সবাই ফুটবল খেলতে আসতো। সেখানে ছোট বড় সব বাচ্চারাই আসতো। তাদের মধ্যে একজন ছিল, নাম প্রত্যয়। তার বয়স ২৪ বছর। জায়েদও তখন খেলতে আসতো। তার সাথে প্রত্যয়ের কথাবার্তা হতো। তাদের সম্পর্ক ভালোই ছিল। একদিন সব বাচ্চারা খেলা শেষে বাসায় যেতে শুরু করলো। জায়েদ দাঁড়িয়েছিল। প্রত্যয়কে বলল, ভাইয়া, একটা প্রশ্ন করার ছিল। আপনার বাবা কি কাজ করেন? প্রত্যয় বলল, আমার বাবা সরকারি চাকরি করেন। জায়েদ বলল, তাহলে তো দিনে অনেক টাকা কামান। প্রত্যয় বলল, হ্যাঁ, অনেক টাকাই তো কামান। তারপর জায়েদ বলল, দেখবেন ভাই, আমি একদিন আপনার বাবার থেকেও অনেক বেশি টাকা ইনকাম করব। আমি অনেক তাড়াতাড়ি অনেক বড়লোক হব। প্রত্যয় বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যয় তার কথাকে মজা করে উড়িয়ে দিল। তারপর সে প্রতিদিন খেলার মাঠে এসে কল্পনাময় গল্প করত। বলতো সে অনেক বড়লোক হবে, অনেক বড় বাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে। যার কারণে তার বাকি বন্ধুরা তাকে নিয়ে মজা করতে শুরু করলো, যার কারণে তার খুব কষ্ট হতে লাগলো। তাই সে আর মাঠে খেলতে যেত না, চুপচাপ ঘরের কোনায় বসে থাকতো। সে মাঠে খেলতে যায় না, তাই তার বন্ধুরা তাকে নিতে এসেছিল। তখন জায়েদের মা বললেন, ইদানিং জায়েদের শরীর অসুস্থ থাকে, তাই সে তোমাদের সাথে খেলতে যাবে না। তারপর বন্ধুরা তাকে ডাকা বন্ধ করে দিল। এদিকে জায়েদ নিজেকে এক ঘরে করে রেখেছে। সে কারোর সাথে দেখা করতো না, কারোর সাথে কথা বলতো না।
সে শুধু খাবার খাওয়ার জন্য বের হতো। খাওয়া শেষ হলে আবার চলে যেত ঘরে। রাত 9টা থেকে 12টার মধ্যে যখন জিকিরের সময় হয়, তখন সে সাধনা শুরু করে দিল। যে প্রক্রিয়া সে দেখেছিল সবকিছু ব্যবহার করে সে জিনকে ডাকা শুরু করলো। 1 দিন রাত গেল, 2 দিন রাত গেল, 3 দিন রাত গেল, কিন্তু জিন আসলো না। কিন্তু জায়েদ জানতো যে জিন এত সহজে আসবে না, তাই সে হার মানল না। রাতে সাধনা করতে করতে 38 দিন হয়ে গেল। 39তম দিন যখন সে জিকির করতে থাকলো, তখন তার অনুভব হলো সে ছাড়াও ঘরের বাইরে কেউ আছে, যে অনেক রাগান্বিত হয়ে জায়েদের দিকে তাকিয়ে আছে। জায়েদ তাতে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে তার জিকির শেষ করে শুয়ে পড়ল। রাতে কি হয়েছিল সে কাউকে কিছু বলল না, কিন্তু সারাদিন সে ভাবতে লাগলো যেন তাড়াতাড়ি আবার রাত হয়ে যায়। সে জিকির করে আজকে তো জিনকে ডেকেই ফেলবে। রাত হলো, রাত 9টা বাজে। ঘরের সব আলো নিভে গেছে, অন্ধকার, পিন পতন, নীরবতা। আমরা যখন কিছু পেতে চাই আর পাওয়ার সেই মুহূর্তটা কাছে আসে, তখন আমাদের বুকের ধুকপুকানি বেড়ে যায়। ঠিক জায়েদের সাথেও তাই হতে লাগলো। ওই রাতে জায়েদ একটি মুরগি বলি দিয়েছিল যেন জিন খুশি হয়ে যায়। তারপর সে জিকির করা শুরু করলো। ধীরে ধীরে ঘরের আবহাওয়া পরিবর্তন হতে লাগলো। বাতাস ভারী হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই জায়েদ কিছু একটা শব্দ শুনতে পেল। তার ঘরের ভিতরেই। এই শব্দ শুনে জায়েদ অনেক ভয় পেল। তার সাহস হচ্ছিল না চোখ খুলে দেখবে যে কে আছে তার পাশে। জায়েদ যত জিকির বাড়াতে লাগলো, ওই ভয়ঙ্কর শব্দটা ততই বাড়তে লাগলো। জায়েদ বুঝতে পারল ভয়ঙ্কর শব্দটা ঠিক তার কানের পাশেই। জায়েদ ভয়ে ঘেমে গেল। কিছুক্ষণের মধ্যেই তার কানের পাশের ভয়ঙ্কর শব্দগুলো দূরে সরে যেতে লাগলো। সে ভাবল সে যে জিনকে ডেকে এনেছিল সেটা কি চলে গেল নাকি। সে জিকির শেষ করার আগেই চোখ খুলে ফেলল। যখনই সে তার চোখ খুলল, দেখল তার সামনে 7 ফুটেরও বেশি উঁচু একটা মানুষের মতো কিছু দাঁড়িয়ে আছে, যে কালো আলখেল্লা পড়েছিল। তার মুখ ছিল অত্যন্ত ভয়ানক। মানে ওই চেহারাটা এতই ভয়ঙ্কর ছিল যে জায়েদের মনে হচ্ছিল তার বুঝি বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। ওই সত্তাটি অনেক রাগান্বিত হয়ে জায়েদের দিকে তাকিয়েছিল। জায়েদ ভাবল, আমি তো তাকে কাবু করেছি, তাহলে সে আমাকে রাগান্বিত হয়ে দেখছে কেন। সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল। ওই সকালটা একদম স্বাভাবিক ছিল না। জায়েদের পরিবার দেখল জায়েদ এক কোনায় বসে একা একা কথা বলছে। আশেপাশের মানুষজন দেখল জায়েদ রাতের বেলা একা ছাদে গিয়ে একা একা কথা বলে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে কখনো সামনের দিকে, কখনো ডানে বামে কারো সাথে কথা বলে, কখনো হাতের ইশারায় কারো বাড়ির দিকে দেখায়। তার ব্যবহার খুবই সন্দেহজনক হয়ে উঠেছিল। জায়েদের ধারণা ছিল সে এই জিনকে সম্পূর্ণরূপে তার বশে করে ফেলেছে। কিন্তু জায়েদ ছাড়া এই জিনকে আর কেউ দেখতে পেত না। এই জিনকে দিয়েই সে কাজ করিয়ে নিত। টাকা লাগলে টাকা এনে দিত, কোনো খাবার চাইলে সেটাও জিনকে দিয়েই আনিয়ে নিত। সে তার ইচ্ছে মতো সব কাজ করাতো এই জিনকে দিয়ে। যেখানে তার বাপদাদা জিনকে বশ করে অন্যের বিপদে সাহায্য করত, সেখানে জায়েদ শুধু নিজের স্বার্থের জন্য জিনকে ব্যবহার করতে লাগলো। তারপর হঠাৎ একদিন জায়েদ মাঠে গেল। সেখানে প্রত্যয়ও ছিল। প্রত্যয় বলে, কিরে জায়েদ, তুই মাঠে আসিস না কেন? কই গায়েব হয়ে গেছিলি? পাগল হয়ে গেলি নাকি? চল ফুটবল খেলি, আজকে তুই আমার দলে থাকবি। কিন্তু জায়েদ তার কথার কোনো উত্তর দিল না। সে চুপচাপ বসে বসে শুধু প্রত্যয়ের চোখের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ জায়েদ ঘাড় বাঁকিয়ে কারোর সাথে যেন কথা বলতে লাগলো। প্রত্যয় লক্ষ্য করলো। প্রত্যয় জায়েদকে ধরে নাড়া দিয়ে বলল, কিরে, তোর কি হয়েছে? তারপর জায়েদ বলল, আপনাকে আমার বড় ভাই অনেক পছন্দ করেছে। আজ রাতে আমার বড় ভাই আপনার সাথে দেখা করতে আসবে। প্রত্যয় বলল, কি বক বক করছিস? কে তোর বড় ভাই? তুই তো তোর ঘরের একাই ছেলে। জায়েদ চুপচাপ থাকলো। প্রত্যয়ও তখন বাড়ি ফিরে গেল। রাতের বেলা ডিনার করে প্রত্যয় তার ঘরে চলে গেল আর ভাবতে লাগলো জায়েদের মানসিক সমস্যা হয়েছে। তারপর ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ঘুমের মধ্য থেকেই সে হঠাৎ উঠে বসলো। সে বুঝতে পারল তার আশেপাশের আবহাওয়া একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। নিঃশব্দ ঘরে, একদম পুরো অন্ধকার। সে মোবাইল তুলে দেখল রাত 2টা বাজে এবং তার নাকের কাছে খুবই বাজে একরকম গন্ধ আসছে। সে বুঝতে পারল তার ঘরে আরও কেউ একজন আছে যে তাকে ভয়ঙ্করভাবে ঘুরে ঘুরে দেখছে। সে মাথা তুলে তাকাতেই দেখল ওই জিনটি তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর সে অনেক জোরে চিৎকার দিল, তারপর বেহুশ। সকালে দেখা গেল প্রত্যয়ের খুব জ্বর হয়েছে। 1 সপ্তাহ পর তার জ্বর ভালো হলে সে মাঠে গেল। সেদিন জায়েদও এসেছিল। তারপর জায়েদ প্রত্যয়কে বলল, আমার বড় ভাই আপনার সাথে দেখা করতে এসেছিল। প্রত্যয় উত্তর দিল, কোন বড় ভাই? ওই রাতে বোরখার মতো কালো কাপড় পরা 7.5 ফুট উঁচু কেউ একজন? জায়েদ বলল, হ্যাঁ, উনিই আমার বড় ভাই। প্রত্যয় এই কথা শোনার পর একদম চুপচাপ হয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে সোজা তার বাড়িতে চলে গেল। প্রত্যয় এরপর থেকে জায়েদের সাথে একদম কথা বলা বন্ধ করে দিল। তারপর জায়েদ ভাবল সে অনেক নাম করা হবে, যেমন তার বাবা দাদার নাম সবাই জানে, ঠিক তেমন
তার নামও সবাই জানবে, কিন্তু এর জন্য বিশ্বাস অর্জন করা জরুরি। না হলে মানুষ কি করে বিশ্বাস করবে যে সেও এসব করতে পারে? তাই সে একটি প্ল্যান করলো যে সে তার জিনকে তার দাদার উপরে পাঠিয়ে দিবে, তার দাদাকে হ্যারেস করার জন্য। তারপর যখন সে অতিষ্ঠ হয়ে যাবে, যখন কেউ এই জিনকে ছাড়াতে পারবে না, তখন সে তার জিনের সাহায্যে দাদাকে সাহায্য করবে, জিনের আছর থেকে মুক্ত করবে। আর যখন সে সাহায্য করবে, আশেপাশের সবাই দেখবে যে সে কতটা দক্ষ। তখন সবাই তাকে বিশ্বাস করবে। যেই ভাবা সেই কাজ। সে জিনকে পাঠিয়ে দিল তার দাদাকে অত্যাচার করার জন্য। তারপর থেকে তার দাদা অদ্ভুত আচরণ করা শুরু করলো। তিনি আকাশের দিকে তাকিয়ে চোখের পলক না ফেলে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেন। সারা রাত অনেক ভয়ঙ্করভাবে চিৎকার করতেন। তিনি জিকির করা একদম ভুলে গেলেন। তিনি রক্ত বমি করা শুরু করে দিলেন। জায়েদের বাবা ভাবলেন যে জায়েদ এবং তার দাদা উভয়ের উপরই ভয়ঙ্কর জাদু করা হয়েছে, যার কারণে তারা অদ্ভুত আচরণ করছে। তাই তিনি জিকির সাধনা করে জায়েদের দাদাকে ঠিক করার চেষ্টা করলেন। যখন সাধনা করে তাকে ঠিক করার চেষ্টা করতেন, তখন 2-3 দিন ভালো থাকতেন, তারপর আবার অদ্ভুত আচরণ শুরু করতেন। দিনকে দিন তার অবস্থা খারাপ হতে লাগলো। তিনি একদম শুকিয়ে গেলেন, তার খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিলেন। এটা দেখে জায়েদ তার জিনকে বলল তার দাদাকে যেন ঠিক করে দেয়, কিন্তু দাদা ঠিক হচ্ছে না। জায়েদ অনেকবার জিনকে বলল দাদাকে ঠিক করে দাও, কিন্তু ওই জিনের উপর তার কথার কোনো প্রভাবই পড়ছিল না। 1 মাসের মধ্যে তার দাদা মারা গেলেন। তারপর সে মনে করলো তার এই জিন দাদাকে আবার জীবিত করে তুলবে, তখন সবাই বুঝবে জায়েদ সব করতে পারে। কিন্তু তার এই প্ল্যানও ব্যর্থ হয়ে গেল। তারপর সে ভাবতে লাগলো, মনে হয় এই জিনের এত ক্ষমতা নেই, তাই আরও শক্তিশালী জিনকে আমি বশ করব। এই জায়গাতেই তার অনেক বড় একটা ভুল হয়ে গেল। সে জিনকে বশ করতে জানতো, কিন্তু কাজ শেষ হয়ে গেলে কিভাবে জিনকে মুক্তি দিতে হয় সেটা সে জানতো না। যে জিন তার বশে ছিল তাকে মুক্তি না দিয়েই সে তাকে ছেড়ে দিল। তারপর সে জিকির করা শুরু করে দিল আবার আরও শক্তিশালী জিনকে ডাকার জন্য। সে ভেবেছিল আগের জিন নিজ থেকে চলে যাবে, কিন্তু সেরকম হয়নি। সে 1 মাস খুব ভালো করে সাধনা করলো। তারপর একদিন একটি দ্বিতীয় জিন তার সামনে প্রকট হলো। এখন যে জিন এসেছে সে সাধারণ জিন ছিল না। জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে জিন হয় তাকে বলা হয় জিনে আজম। জায়েদ ভাবলো এই জিনকে সে তার বাবার উপর ছাড়বে, তারপর এই জিনকে দিয়েই সে তার বাবাকে আবার বাঁচিয়ে নিবে। কিন্তু এই জিন তার দাদার থেকেও বেশি ক্ষতি করলো। তার বাবার এমন ভয়ঙ্কর অবস্থা করে দিল যে তার বাবা 1 মাসের মধ্যেই মারা গেলেন। জায়েদের পুরো প্ল্যান ফেল হয়ে গেল। তার পরিবারটাই ধ্বংস হয়ে গেল। তার বাবার মৃত্যুতে তার মাথা একদম কাজ করা বন্ধ করে দিল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল। সে জিনদের উপর তার নিয়ন্ত্রণ একদম হারিয়ে ফেলল। জায়েদকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়, সেখানে তাকে ভর্তি করা হয়। একদিন রাতে যখন জায়েদের মা একটু কাজে হাসপাতাল থেকে বের হয়েছিলেন, তখনই হাসপাতাল থেকে কল আসলো, আপনি এখনই জায়েদকে নিয়ে চলে যান। সে অনেক অদ্ভুত অদ্ভুত আচরণ করছে, ফলে অন্য রোগীদের অনেক সমস্যা হচ্ছে। জায়েদ লাফ দিয়ে এক বেড থেকে একদম সবার শেষের বেডে গিয়ে পৌঁছালো। আরও অনেক অদ্ভুত আচরণ শুরু করলো। তার শরীরে দেখা গেল নখের আঁচড়ে ভরা, গলা ও ঘাড়ের নিচে কালো ছাপ, যেন কেউ তাকে গলা চিপে ধরেছিল। মনে হচ্ছিল কেউ তাকে গলা টিপে হত্যা করতে চেষ্টা করেছিল। তারপর তাকে বাড়িতে এনে চিকিৎসা করানো হচ্ছিল। একদিন জায়েদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো। তার পরিবারের লোকজন তাকে দেখে ফেললো এবং বাঁচিয়ে নিল। তারপর সে অনেক জোরে জোরে অদ্ভুতভাবে অমানসিক হাসি হাসতে শুরু করলো। তাই তাকে পাশের মসজিদে নিয়ে যাওয়া হলো, ওই মসজিদের ইমামের কাছে। মাওলানা যেরকম চিকিৎসা দেন তা দিলেন এবং বললেন, আপনারা জায়েদের যে দেহটা দেখছেন এটা শুধু তার দেহ, এর ভিতরে তার আত্মা আর নেই। অনেকগুলো জিন তার শরীরটা দখল করেছে, তার নিজের আত্মাও তাকে ছেড়ে চলে গেছে। এখন যদি আমি তার ভিতর থেকে একটা একটা করে জিন বের করতে থাকি, তাহলে সে এতটাই কষ্ট পাবে যে তার শরীরের একটা অংশ কেটে ফেললেও যতটা কষ্ট হতো তার থেকে অনেক বেশি কষ্ট পাবে। এটা জায়েদ সইতে পারবে না। এর একমাত্র সমাধান হলো জায়েদ যেরকম আছে তাকে সেরকমই ছেড়ে দাও। তারপর জায়েদকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। তার 10 থেকে 12 দিন পরে জায়েদ মারা গেল। যখন তার পরিবার তার মৃত দেহ নিতে গেল, দেহটা যখন বের করা হলো, তখন দেখা গেল তার শরীরের সবগুলো অংশ আলাদা আলাদা হয়ে গেছে, যেন কেউ টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে। শুধু শরীরের চামড়া দিয়েই ভেতরের অংশগুলো একসাথে জুড়ে আছে। তার শরীরের ভেতর থেকে পোকা বের হতে শুরু করলো। তার দেহের টুকরোগুলো একত্র করে দাফন করা হলো। আমি মৃদুলকে জিজ্ঞাসা করলাম, আপনি এই ঘটনা কি করে জানলেন? মৃদুল বলল, যখন জায়েদের মা ও চাচারা তাকে মৌলভী সাহেবের কাছে নিয়ে গিয়েছিল, তখন মৌলভী সাহেব তার স্পিরিচুয়াল ক্ষমতা দিয়ে এসব কিছু জানতে পেরেছিলেন। তিনি জায়েদের ভিতরে জিনগুলোর সাথে কমিউনিকেট করেছিলেন। অনেক চেষ্টার পর একটি জিন সবকিছু বলেছিল। তারপর এই কথাগুলো এলাকায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ল, আর সেখান থেকেই আমি বিস্তারিত জেনেছি।